আসসালামু আলাইকুম। জাপানিজ কাঞ্জির আরও একটা মাস্টার ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমাদের কাঞ্জির তৃতীয় ক্লাস। আমরা গত দুইটা ক্লাসে 1 থেকে 20 পর্যন্ত টোটাল 20টা কাঞ্জি টেকনিক সহকারে, উদাহরণ সহকারে বিস্তারিত শিখেছি। যদি আপনারা সেই ভিডিও দুইটা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিও দুইটা দেখে নেবেন। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমি আপনাদের বলেছিলাম যে এইভাবে কাঞ্জি শিখলে আপনি কখনো ভুলবেন না এবং এইভাবে আপনাকে কেউ শেখাবেও না ইনশাআল্লাহ। আমি চেষ্টা করতেছি আমি যতটুকু জানি আপনাদের সবটুকু দিয়ে শেখানোর এবং সর্বোচ্চ সহজ পদ্ধতিতে উপস্থাপন করার চেষ্টা করতেছি যেন আপনারা সহজেই মনে রাখতে পারেন। যাই হোক, আজকেও আমরা মোট 10টি কাঞ্জি শিখব এবং 21 থেকে 30 পর্যন্ত আমরা 10টি কাঞ্জি শেষ করব। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের প্রথম কাঞ্জিতে। আজকে আমাদের প্রথম কাঞ্জিটা হচ্ছে হিয়াকু। এটার অর্থ হচ্ছে শত বা 100। হিয়াকু এটা দিয়ে শত বোঝাবে, আবার 100 বোঝাবে, দুইটাই বোঝাবে। এখন আমরা দেখব এই হিয়াকু অথবা শত বা 100 এটাকে কিভাবে আমরা মনে রাখতে পারি। দেখেন, এই কাঞ্জিটা যদি আমরা একটু আড়াআড়ি করে দেই, এটা তো লম্বা আছে বা খাড়াখাড়ি আছে, যদি আড়াআড়ি করে দেই তাহলে এই রকম হয়ে যায়। তো আড়াআড়ি করে দেওয়ার ফলে এরকম হইলে আমাদের এই উপরের অংশটা এইটা একটা অনের মতো হয়। আর এখানে আমরা ধরে নিতে পারি যে দুইটা জিরো পাশাপাশি আছে। যদি অন এবং জিরো পাশাপাশি কল্পনা করি তাহলে এটা 100 হবে। যেহেতু এটা দেখতে অনেকটা 100-র মতো, একটা অন আছে এবং আরও দুইটা জিরো আছে, তাহলে 100-র মতো হয়ে গেল। এই জন্য এইটা হচ্ছে 100-র কাঞ্জি এবং এইটা দিয়ে শত বোঝায় বা 100 বোঝায়। আর কাঞ্জিটা লেখার যে স্ট্রোক অর্ডারগুলো, প্রত্যেকটা কাঞ্জির স্ট্রোক অর্ডারগুলো কিন্তু ডান পাশে দেওয়া আছে, যে আপনি আগে স্ট্রোক লিখবেন, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এরপরে এইটা, এরপর পুরো কাঞ্জিটা লিখতে হবে। আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন আমার এই শিট দেখে স্ট্রোক অর্ডার অনুযায়ী লেখার চেষ্টা করবেন। এবং বরাবরের মতো আপনাদের এই পিডিএফটা প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আর আমি আশা করি পিডিএফগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলে আপনাদের শিখতে এবং পড়তে সুবিধা হয়। আপনাদের যেভাবে সুবিধা হয় আমি সেটাই চেষ্টা করতেছি। তো যাই হোক, এটা আমরা মনে রাখবো যে এটা হচ্ছে একটা অন এবং এই যে পাশাপাশি দুইটা জিরো আছে, তাহলে ওয়ান আর দুইটা জিরো মিলিয়ে 100 হয়, এই জন্য এটা 100-র কাঞ্জি। এখন এইটার কোন ইয়মি মানে জাপানি উচ্চারণ তেমন ব্যবহার হয় না, এই জন্য এখানে এটা আমি উল্লেখ করি নাই। তাহলে এটার অনিয়মি মানে চীনা উচ্চারণ কি? অনিয়মি বা চীনা উচ্চারণ হচ্ছে হিয়াকু। হিয়াকু মানে হচ্ছে শত, আবার হিয়াকু মানে 100, দুইটাই কিন্তু বোঝাবে। যদি আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি, এখানে দেখেন, তো শুরুতে আছে এই কাঞ্জিটাই, তো এইটা থাকলে এটাকে আমরা বলবো হিয়াকু। এখন হিয়াকু অর্থ 100, আবার হিয়াকু মানে শত, দুইটাই কিন্তু হবে। হ্যাঁ, তারপর দেখেন এখানে আছে এই কাঞ্জিটা, এইটা দুই বোঝায়। তারপরে দ্বিতীয় উদাহরণটা দেখেন, এখানে দুইয়ের একটা কাঞ্জি আছে, দুইটা দাগ মানে এটা দিয়ে দুই বোঝায়। তো এটা হচ্ছে নি, আর এটা হচ্ছে হিয়াকুর কাঞ্জি, নি হিয়াকু। নি হিয়াকু অর্থ হচ্ছে 200। এরপরে এটা আছে 3, আর পাশে এইটা তো হিয়াকু বা শতর কাঞ্জি। তাহলে 3কে আমরা জানি যে বলা হয় সান, আর এটা হচ্ছে হিয়াকু। তো এখানে সান হিয়াকু হবে না, এটা কিন্তু হবে সামবিয়াকু। এটা একটু ব্যতিক্রম, আপনারা অবগত আছেন। তো এটা হবে সামবিয়াকু। একইভাবে আমরা জানি 600 রপ্পিয়াকু, 800 হাপ্পিয়াকু। 6, 8 এবং হচ্ছে 3, এইটার সাথে শত যুক্ত হলে উচ্চারণ কিছুটা পরিবর্তন হয়ে যায় এবং আমি মনে করি এটা আপনি বা আপনারা অবগত আছেন। তো যাই হোক, এটা ছিল হিয়াকু, তারপর নি হিয়াকু 200, সামবিয়াকু 300। এই ছিল আমাদের প্রথম কাঞ্জি, আশা করি ক্লিয়ার হয়েছেন। আমাদের পরবর্তী কাঞ্জিটা হচ্ছে হাজারের কাঞ্জি। এটা দিয়ে হাজার বোঝায় অথবা 1000 বোঝায়, মানে এই কাঞ্জিটা দিয়ে 1000 বোঝাবে। 2-এর সাথে যুক্ত হলে 2000, 3-এর সাথে যুক্ত হলে 3000, এই রকম। তাহলে এটা হাজারের কাঞ্জি অথবা 1000-এর কাঞ্জি। এখন এটা কিভাবে মনে রাখবো সেইটা একটু খেয়াল করেন, এই দিকে তাকান। তো এই হাজারের কাঞ্জির নিচের অংশটা খেয়াল করেন,
এটা কিন্তু 10-এর কাঞ্জি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, মানে এই অংশটা হচ্ছে 10, তাহলে এই অংশটা 10, আর এই যে উপরে স্ট্রোকটা আছে এখানে অ্যাকচুয়ালি 100 ইয়েনের বা 100 টাকার একটা নোট আছে, খেয়াল করেন পিকচারে, তাহলে এইটা হচ্ছে 10 আর উপরে এই যে দেখেন 100 টাকার একটা নোট আছে। তো আপনি ওই 100 ওইটার সাথে গুণ দেন, এই যে নিচের অংশ হচ্ছে 10, 100 গুণ 10 তাহলে কত হবে, তাহলে কিন্তু এইটা 1000 হয়ে যাবে। তো এই জন্য এইটা হচ্ছে 1000 বা 1000-এর কাঞ্জি, নিচের অংশটুকু হচ্ছে 10 আর উপরে এইটুকু হচ্ছে 100 টাকার একটা নোট। তো 100 গুণ 10 সমান 1000 হয়। এটার নাম কি দেখেন, এইটার কুনিয়মি বা জাপানিজ উচ্চারণ হচ্ছে চি, আর অনিয়মি চীনা উচ্চারণ হচ্ছে সেন। এই সেনটাই বেশি ব্যবহার হয়, আর কুনিয়মিটা খুব কম ব্যবহার হয়, তবু এখানে আমি কুনিয়মির একটা উদাহরণ দিয়েছি। তো যাই হোক, দেখেন এখানে কুনিয়মি বা জাপানি উচ্চারণ হচ্ছে চি। যদি আমরা একটু উদাহরণ দেখি এই যে কাঞ্জিটা, তাহলে এটার উচ্চারণ হবে এখানে চি, চি তোসে, আর এই তোসে মানে হচ্ছে বছর, চি মানে হাজার, তাহলে অর্থ হবে 1000 বছর। চি এটা তো হাজার, আর তোসে অর্থ হচ্ছে বছর, চি তোসে 1000 বছর। এরপর অনিয়মি চীনা উচ্চারণ দেখেন সেন, যদি শুধু কাঞ্জিটা সিঙ্গেল থাকে তাহলে তো ওইটাকে আমরা সেন বলবো, সেন হচ্ছে 1000 বা হাজার। এরপর এটা হচ্ছে 2-এর কাঞ্জি, আর এটা হচ্ছে হাজারের কাঞ্জি, তাহলে নি সেন 2000, 2 হবে নি আর সেন হচ্ছে হাজার, নি সেন 2000। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 3, এটা 3-এর কাঞ্জি আর সাথে হচ্ছে সেন, তাহলে 3 হচ্ছে সান আর এটা হচ্ছে সেন, তো সানসেন হবে না, এটা হবে সানজেন। 3000-এ গিয়ে উচ্চারণ পরিবর্তন হয়ে যায়, এটা আপনারা অবগত আছেন। হাজারের ক্ষেত্রে 3000 এবং হচ্ছে 8000, এই দুইটার উচ্চারণ পরিবর্তন হয়। আর শতর ক্ষেত্রে 300, এরপর হচ্ছে 600, এরপর 800, এইটা পরিবর্তন হয়, আপনারা অবগত আছেন, বেসিকটা ভালোভাবে শিখলে জানার কথা। তো যাই হোক, এখানে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে হাজার, দেখে বোঝা যায় 3000, উচ্চারণ সানসেন না হয়ে এটার উচ্চারণ হবে সানজেন, এটা একটু ব্যতিক্রম। এই ছিল আমাদের কাঞ্জিটা, আমরা সহজেই একবারে মনে রাখবো। নিচের অংশটা হচ্ছে 10 আর উপরে একটা 100 টাকার নোট, তো 100 ইন্টু 10 সমান 1000 হয়, এই জন্য এটা হাজারের কাঞ্জি অথবা 1000-এর কাঞ্জি। আর এটার নাম বা উচ্চারণ হবে চি অথবা সেন, চিটা খুবই কম ব্যবহার হয়, সেন বেশি ব্যবহার হয়। আমাদের পরবর্তী কাঞ্জিটা হচ্ছে 10,000-এর কাঞ্জি, 10,000। এইটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি খেয়াল করেন, তো 10,000-এর এই অংশটা যদি আপনি খেয়াল করেন, বাম পাশের এই অংশটা এখানে একটু বাঁকা আছে, আমি যদি বাঁকা না করে ওটাকে সোজা ধরি তাহলে আমরা জানি এটা হচ্ছে 10-এর কাঞ্জি। একটু আগে কিন্তু আমরা দেখছি, যদিও এখানে এই যে উপরের অংশটা নাই, বাট আমরা মনে রাখার সুবিধার্থে ধরে নিব যে এই অংশটা এটা হচ্ছে 10-এর কাঞ্জি থেকে আসছে, এটা 10-এর কাঞ্জি। তো 10 আর নিচে দেখেন এই একটা 1000 টাকার নোট আছে, তো 10-এর সাথে আপনি 1000 গুণ দেন, 10-এর সাথে 1000 গুণ দিলে তখন কিন্তু অটোমেটিক এইটা 10,000 হয়ে যায়, এই জন্য এইটা হচ্ছে 10,000-এর কাঞ্জি। আর মনে রাখার সিস্টেম হচ্ছে যে এই অংশটুকু হচ্ছে 10, আর এই যে ডান পাশের এখানে আর কি টাকার নোটটা আছে, আর এটা হচ্ছে 1000 টাকার নোট। এখন একটু আগে তো আমি আপনাদের বলছি যে 100 টাকারও একটা নোট আছে, তো 100 টাকার নোটটা কিন্তু একটু ছোট ছিল, ঠিক না, উপরে ছিল এবং ছোট ছিল। আর এইটাই যে পাশে আছে, যেহেতু এটা 1000 টাকার নোট, এইটা কিন্তু 100 টাকার নোটের চেয়ে বড়, যেহেতু বড় মানও তো বেশি হবে, ঠিক না, ওইভাবে আমরা মনে রাখবো যে এইটা হচ্ছে এখানে একটা 1000 টাকার নোট, এটা 1000 টাকার একটা নোট, আর এই অংশটা হচ্ছে 10-এর সাথে আপনি 1000 গুণ দেন তাহলে এটা হয়ে যাবে 10,000। আমি আশা করি আপনারা মনে রাখতে পারবেন। এগুলো অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য আমি রেডি করেছি, যেন আপনারা সহজেই মনে রাখতে পারেন আর কি। এই তো যাই হোক, এটা
10,000-এর কাঞ্জি। এখন এই 10,000-এর কাঞ্জি এটার কুনিয়মি সাধারণত ব্যবহার হয় না, এই জন্য আমি লিখি নাই। এটার অনিয়মি বা চীনা উচ্চারণ হবে মান এবং বান, দুইটাই হয়। মানটাই বেশি হয়, বাট যেহেতু দুইটাই হয় আমরা দুইটাই পড়ব, তাহলে এটার উচ্চারণ বা নাম হবে মান এবং বান। যদি আমরা একটু উদাহরণ দেখি, দেখেন এইটা তো একের কাঞ্জি, এক হচ্ছে ইচি আর এইটা হচ্ছে মান, তাহলে উচ্চারণ হবে ইচিমান। ইচিমান অর্থ হচ্ছে 10,000। শুধু মান দিয়েও 10,000 বুঝায়, আবার ইচিমান দিয়েও 10,000 বুঝাবে, একই কথা। শুধু মান থাকলেও 10,000, ইচিমান থাকলেও 10,000। তারপর দেখেন লেখা আছে, এটা তো 10-এর কাঞ্জি, আমরা জানি 10 হচ্ছে জু আর এটা হচ্ছে মান, জু মান। তাহলে এই 10 আর এইটা 10,000, 10-এর সাথে 10,000 গুণ দেন, কত হবে? 1 লক্ষ হবে। জু মান এইটা হচ্ছে 1 লক্ষ। পরবর্তী কাঞ্জিটা দেখেন, এই কাঞ্জিটার এখানে উচ্চারণ হবে এই যে এইটা, মানে উচ্চারণ হবে বান, এই যে বান, আর এটা হচ্ছে কোকু। তো বান মানি হচ্ছে 10,000 আর এই কোকু মানি হচ্ছে দেশ। 10,000 দেশ, 10,000 দেশ তো আর নাই, 10,000 দেশ হয় ভেঙে ভেঙে অর্থ করলে, তো এটা দিয়ে বোঝাবে সকল দেশ, মানে পৃথিবীতে যত দেশ আছে সবগুলোকে বোঝাচ্ছে। বান কোকু 10,000 দেশ, কিন্তু 10,000 দেশ বোঝাবে না, এটার অর্থ হবে সকল দেশ। তো এই ছিল আমাদের 3 নাম্বার কাঞ্জিটা। এখানে আমরা মনে রাখবো যে এই অংশটা 10 আর 10-এর সাথে একটা 1,000 টাকার নোট আছে। এই নোটটা একটু বড়, এই জন্য 1,000 টাকার নোট, আর আগের নোটটা একটু ছোট ছিল, এই জন্য এটা 100 টাকার নোট। এটার উচ্চারণ হবে মান এবং বান, দুইটাই হবে। এই কাঞ্জিটা হচ্ছে ইয়েন অথবা বৃত্তের কাঞ্জি। ইয়েন হচ্ছে জাপানিজ টাকার মুদ্রার নাম। আমরা যেমন আমাদের মুদ্রাকে বলি টাকা, ভারতে তাদের মুদ্রাকে তারা বলে রুপি, আমেরিকায় তাদের মুদ্রাকে তারা বলে ডলার, জাপানিজরা তাদের মুদ্রাকে তারা বলে ইয়েন। তো এইটা হচ্ছে ইয়েনের কাঞ্জি অথবা বৃত্তের কাঞ্জি। এখন এইটাকে কিভাবে মনে রাখবো, দেখেন এইটাকে আমরা অনেক মজা করে মনে রাখবো এবং আমি আশা করি আপনারা কখনোই ভুলবেন না। আমরা এই যে কাঞ্জির এই অংশটাকে একটা দরজা মনে করব। এই যে এই অংশটা, পিকচারটা খেয়াল করেন, তাহলে কিসের দরজা মনে করব? এই অংশটাকে আমরা মনে করব একটা ব্যাংকের দরজা। কিসের দরজা? একটা ব্যাংক, যেখানে লেখা আছে একটা ব্যাংকের দরজা। তাহলে এটা হচ্ছে একটা ব্যাংকের দরজা। এখন ব্যাংকে কি থাকে? ব্যাংকে মূলত টাকা থাকে। এই যেখানে দেখেন, এই যে অনেকগুলো নোট আছে, আবার অনেকগুলো কয়েন আছে। ব্যাংকের মধ্যে কি থাকে? ব্যাংকের মধ্যে তো টাকা থাকে, এইটাই স্বাভাবিক। যেহেতু আমরা জাপানিজ শিখতেছি, তাহলে আমরা ধরে নিব ব্যাংকে ইয়েন আছে, ইয়েন। এইটা একটা ব্যাংকের দরজা এবং ব্যাংকের মধ্যে ইয়েন আছে। এখানে দুইটা ভাগ করা হয়েছে, দেখেন এক ভাগে আছে ওই যে কয়েন আর এক ভাগে আছে নোট। এই জন্য মাঝখানে এখানে দুইটা ভাগ করে দেওয়া হয়েছে, যে এক ভাগে কয়েন আর এক ভাগে হচ্ছে নোট। আর এই দরজাটা ব্যাংকের দরজা। ব্যাংকের মধ্যে কি থাকে? টাকা থাকে বা ইয়েন থাকে। যেহেতু ইয়েন থাকে, এইটা হচ্ছে ইয়েনের কাঞ্জি। এইটা হচ্ছে ইয়েনের কাঞ্জি। আর ইয়েন এটা তো নোট হইতে পারে, আবার এটা কয়েনও হইতে পারে। আচ্ছা আমাকে বলেন তো, কয়েন দেখতে কেমন হয়? কয়েন দেখতে কিন্তু গোল হয়, বৃত্তের মতো হয়। যেহেতু কয়েন দেখতে গোল হয় বা বৃত্তের মতো হয়, এই জন্য এই কাঞ্জিটা দিয়ে গোল বা বৃত্ত বোঝায়। আমি কি বললাম? আমরা মনে রাখবো কিভাবে? আমরা মনে রাখবো যে কাঞ্জিটার এই অংশটা দেখে আমরা বুঝতেছি একটা একটা দরজা। কিসের দরজা? ব্যাংকের দরজা। ব্যাংকের মধ্যে কি থাকে? ব্যাংকের মধ্যে টাকা বা ইয়েন থাকে, এই জন্য এটা ইয়েনের কাঞ্জি। আর ব্যাংকের মধ্যে ইয়েন থাকে, সেটা নোট হইতে পারে, কয়েনও হইতে পারে। কয়েন যদি থাকে তাহলে কয়েনগুলো কেমন? কয়েনগুলো গোল হয় বা বৃত্তাকার হয়। এই জন্য এইটা ইয়েনের কাঞ্জি এবং বৃত্তের কাঞ্জি। আমি আশা করি আপনারা মনে রাখতে পারবেন। এখন দেখেন, এই কাঞ্জিটার কুনিয়মি বা জাপানি নাম হবে বা উচ্চারণ হবে মারু, আর অনিয়মি বা চীনা উচ্চারণ হবে এন। এন, ওই এন মানি ইয়েন। তো যাই হোক, দেখেন আমরা যদি কুনিয়মি বা জাপানি উচ্চারণের উদাহরণ দেখি, যদি শুধু এই কাঞ্জিটা থাকে তখন এটার নাম হবে মারু। মারু অর্থ বৃত্ত বা গোল। মারু অর্থ বৃত্ত বা গোল। তারপর দেখেন অনিয়মি বা চীনা উচ্চারণ হচ্ছে এন, ওইটার উদাহরণ দেখেন। যেমন এখানে আছে ওই কাঞ্জিটা, এটাকে আমরা বলবো এন। এরপর এটার সাথে আছে দেখেন কেই।
তাহলে উচ্চারণ হওয়ার কথা এনকেই, কিন্তু এনকেই হবে না, এটা কিন্তু হবে এনকেই, এনকেই। এর কারণ হচ্ছে ন সাউন্ডের পর যদি ক সাউন্ড অথবা গ সাউন্ড আসে তখন ন সাউন্ডের উচ্চারণ অং হয়। এই জন্য এটা এনকেই হবে না, হবে এনকেই। কারণ এই নয়ের পরে ক আসছে, ন সাউন্ডের পর ক বা গ সাউন্ড থাকলে তখন নয়ের উচ্চারণ অং হয়। তো যাই হোক, এটার নাম হবে কি, এটার নাম হবে এনকেই। এনকেই অর্থ বৃত্তাকার, বৃত্তাকার বা গোল। তারপর দেখেন এই কাঞ্জিটা একটু আগে আমরা শিখে আসছি যে এইটা হচ্ছে আমাদের হিয়াকু, 100 কাঞ্জি, আর এটা হচ্ছে এন। তাহলে একত্রে এটার নাম হবে হিয়াকু এন, মানে 100 ইএন, হিয়াকু এন 100 ইএন। পরের উদাহরণটা দেখেন, এখানে আছে এইটা একের কাঞ্জি, এটা হচ্ছে ইচি, আর এটা হচ্ছে মান, মানে 10,000-এর কাঞ্জি। তাহলে ইচি মান এটা হবে 10,000, আর এইটা তো এন, মানে ইএন এর কাঞ্জি। ইচি মান এন অর্থ হচ্ছে 10,000 ইয়েন, এটা হবে 10,000 ইয়েন। এন মানে হচ্ছে ইয়েন। আশা করি মনে রাখতে পারবেন। তাহলে এই কাঞ্জিটা হচ্ছে এটা ইয়েন বা বৃত্ত, গোল ইত্যাদির কাঞ্জি। আমাদের পরবর্তী কাঞ্জিটা হচ্ছে এটা বছর বা বয়সের কাঞ্জি। এই কাঞ্জিটা দিয়ে বছর বোঝায় এবং বয়সও বোঝায়। আমি এই ছবিটা পোস্ট দিয়েছিলাম যে এটা কিসের কাঞ্জি, গেস করেন। আসলে আপনারা কেউ গেস করতে পারেন নাই। তো যাই হোক, দেখেন এটা হচ্ছে বছর বা বয়সের কাঞ্জি। তো আমরা এখন এই বছরের কাঞ্জি এটা কিভাবে মনে রাখবো? হ্যাঁ, বছরটা মনে রাখলেই হবে। বছর মানে বয়সও বোঝাবে, ওইটা আমরা পরবর্তীতে মনে রাখতে পারবো। আপাতত আমরা এইটা মনে রাখি যে এটা বছরের কাঞ্জি। এই কাঞ্জিটা মূলত আসছে, দেখেন এই কাঞ্জিটা আসছে মানুষের কাঞ্জি এবং ধানের চারার কাঞ্জি থেকে। মানুষ এবং ধানের চারার সাথে বছরের কি সম্পর্ক? সাধারণত প্রাচীনকালে বা আগে বছরে একবার ধান আসতো বা একবার ধান চাষ করা হইতো। তো ধান চাষ কে করতো? মানুষ। এই জন্য মানুষ এবং ধান চারার কাঞ্জি থেকে এটা আসছে। যেহেতু তখন বছরে একবার ধান হইতো, এই জন্য ওই মানুষ আর ধানের চারার কাঞ্জি মিলিয়ে বছরের কাঞ্জি করা হয়েছে। এখন এইটা আমরা মনে রাখবো কিভাবে? পিকচারটা দেখেন, আমরা মনে রাখবো এইভাবে, যেখানে দেখেন একটা লোক দেখতে পাচ্ছি আমরা। উনি কি করতেছে, ওই যে বছর শেষে ধান পেকে গেছে, এই জন্য অনেকগুলো ধান একসাথে নেওয়ার জন্য এখানে একটা কাঠের সাথে ধান বেঁধে নিছে। দেখেন ধান কি করছে, ধান বেঁধে নিছে, ধান বেঁধে নিয়ে চলে যাচ্ছে। এখন এই যে ধানগুলো বেঁধে নিছে এবং মানুষটা হেঁটে যাচ্ছে, ওইটার সাথে যদি আপনি কাঞ্জির আকৃতিটা মিলান, দেখেন তো তাহলে মিলে যায় কিনা। মিলে যায়, হ্যাঁ। তো এই পিকচারটা এই কাঞ্জির সাথে মিলিয়ে তৈরি করতে আমার কয়েক ঘন্টা সময় লাগছে, তবুও আমি সর্বশেষ আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য তৈরি করতে পারছি। যে পিকচারটা এমন হইতে হবে যেন কাঞ্জির সাথে মিলে যায় এবং আপনারা দেখে চিনতে পারেন। তো যাই হোক, এটা বছরের কাঞ্জি, বছরে একবার ধান হয়, এই মানুষটা ধান নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মানুষটা, আর একটা কাঠের সাথে সে ধানের আটি বলেন বা ধান গাছ বেঁধে নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সেই কাঠ, আর এই যে এগুলো ধান বেঁধে নিয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন। তাহলে ধান যেহেতু বেঁধে নিয়ে যাচ্ছে, এখানে আবার একটা ধানের ছড়া এইদিকে অতিরিক্ত ঝুলে পড়ছে। তো সেইটার সাথে মিলালে দেখেন কাঞ্জির সাথে মিলে যায়। এবং আমি আশা করি আপনি এরপর আজকের পর থেকে এই কাঞ্জিটা কখনোই ভুলবেন না। এটা হচ্ছে বছরের কাঞ্জি, বছরে একবার ধান পাকে, একটা মানুষ ধান নিয়ে যাচ্ছে, সেইটা থেকে আমরা কাঞ্জিটা তৈরি করছি। তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে বছর বা বয়সের কাঞ্জি। এটার কুনিয়মি, জাপানি উচ্চারণ হবে তোশি, অনিয়মি চীনা উচ্চারণ হবে নেন। তাহলে জাপানি উচ্চারণ হবে তোশি, এটা দিয়ে যদি আমরা উদাহরণ দেখি, যখন কাঞ্জিটা একা থাকবে তখন এটার উচ্চারণ হবে তোশি। তোশি অর্থ হচ্ছে বছর বা বয়স, দুইটাই বোঝাবে। এরপর দেখেন, এরপর আবার আছে, এটা হচ্ছে কো, আর এটা হচ্ছে তোশি। কো তোশি, এটার অর্থ হবে এই বছর। তোশি বছর, কো তোশি এই বছর। এরপর দেখেন অনিয়মিত চীনা উচ্চারণ দিয়ে উদাহরণ, এটা হচ্ছে ইচি, আর অনিয়মিত চীনা উচ্চারণে এই কাঞ্জিটার নাম হবে নেন। তাহলে আমরা এটাকে পড়ব ইচি নেন। ইচি নেন মানে হচ্ছে এক বছর।
তারপর হচ্ছে দেখেন রাই, এরপর এটার সাথে কাঞ্জি আছে, কাঞ্জিটার এখানে উচ্চারণ হবে নেন, রাইনেন, রাইনেন আগামী বছর। এরপর দেখেন এখানে ওই যে সংখ্যার কাঞ্জিগুলো আছে, এগুলো আমরা প্রথম ক্লাসে শিখেছি, সেগুলো আমরা টেকনিকের সাহায্যে শিখেছি। সংখ্যাগুলো যদি কেউ ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো এটা হচ্ছে নি, আর এইটা হচ্ছে সেন, সেন মানে হচ্ছে হাজার, নি সেন 2000। এরপর আছে দেখেন নি জু, নি জু অর্থ হচ্ছে 20, এটা নি আর এটা হচ্ছে জু, জু দিয়ে 10 বোঝায়, নি সেন নি জু। আর এইটা হচ্ছে রকু, রকু মানে 6, তাহলে নি সেন অর্থ 2000, নিজু রকু, নিজু রকু মানে হচ্ছে 26, 2026। আর এটা হচ্ছে এই যে নেন, আমাদের কাঞ্জিটা নেন মানে বছর, তো 2026 বছর মানে 2026 সাল বুঝে নিতে হবে। তো এই ছিল আমাদের বছর বা বয়সের কাঞ্জি। আমাদের পরবর্তী কাঞ্জিটা হচ্ছে এটা উপরের কাঞ্জি, এটা দিয়ে বোঝায় উপর বা উপরে, দুইটাই কিন্তু বোঝাবে। তো সহজে আপনি উপরেই পড়েন, তো এটা উপরের কাঞ্জি। এখন এইটাকে আমরা মনে রাখবো কিভাবে, এই পিকচারটা দেখেন, এই যে কাঞ্জির নিচের অংশটা এটা হচ্ছে এই নিচে আছে, নিচে আমরা দেখতে পাচ্ছি যে এইটা দিয়ে ফ্লোর বোঝাচ্ছে। এরপরে হচ্ছে এইটা ওই যে পতাকার স্ট্যান্ড, আর এইটার সাথে একটা পতাকা আমরা দেখতে পাচ্ছি। পতাকাটা একবারে স্ট্যান্ডের মাথায় নেই, কারণ হচ্ছে পতাকাটা এখানে অর্ধেক উঠানো আছে। আমরা জানি যে বিভিন্ন দিবসে আমরা পতাকা পুরোপুরি উঠাই না, অর্ধেক উঠিয়ে রাখি। তো যাই হোক, আপনি সহজে মনে রাখবেন কিভাবে, সহজে মনে রাখবেন এটা হচ্ছে পতাকার স্ট্যান্ড, আর এটা হচ্ছে নিচের এই ভূমি, আর এই যে পতাকাটা এখানে উঠতেছে। তো পতাকাটা অ্যাকচুয়ালি কোথায় উঠতেছে, পতাকা তো উপরের দিকেই থাকে, পতাকা কি নিচে থাকে না, পতাকা স্ট্যান্ডের উপরে আসে বা স্ট্যান্ডের সাথে আসে। উপরের দিকে নাকি নিচের দিকে, পতাকা অবশ্যই স্ট্যান্ডের উপরের দিকে থাকে, এই জন্য এইটা হচ্ছে উপরের কাঞ্জি। আর এই পিকচারটার সাথে যদি আপনি খেয়াল করেন এটা খুব সুন্দরভাবে মিলে যায়, আপনার অবশ্যই এইটা দেখে মনে পড়বে যে এটা হচ্ছে উপরের কাঞ্জি, উপরে একটা পতাকা আছে। এখন আসেন এটার কুনিয়মি বা জাপানি উচ্চারণ হবে উয়ে অথবা আগারু। এখানে এটা একটু ব্যতিক্রম, এই আয়ের জায়গায় শুধু এই কাঞ্জিটা থাকে, আর গারুটা এমনিতেই লেখা থাকে আগারু, অথবা এটার নাম হবে হচ্ছে উয়া। তো এখানে আমরা কুনিয়মি 3টা পেলাম, একটা হচ্ছে উয়ে, আর একটা আগারু, আর একটা হচ্ছে উয়া। আর অনিয়মি চীনা উচ্চারণ হবে জো, জো। তো শুরুতে আমরা কুনিয়মি জাপানি উচ্চারণ দিয়ে যদি আমরা উদাহরণ দেখার চেষ্টা করি, তো শুরুতে দেখেন এখানে শুধুমাত্র ওই কাঞ্জিটা লেখা আছে, তো এটার উচ্চারণ হবে উয়ে, উয়ে উপরে, শুধু কাঞ্জিটা আছে, এটা উয়ে, এটা দিয়ে বুঝাবে উপরে। এরপরে দেখেন ওই যে কাঞ্জিটা আছে, এরপর সাথে আছে গারু, তো একত্রে এটার উচ্চারণ হবে আগারু। এখানে কিন্তু এইটা একটু ব্যতিক্রম, কেমন, যে ওই আয়ের জায়গায় শুধু কাঞ্জিটা লেখা থাকবে আর গারুটা এখানে অলরেডি আছে আগারু। আগারু হচ্ছে উপরে ওঠা, উয়ে উপরে, আর আগারু হচ্ছে উপরে ওঠা। উয়ের সাথে আগারু উচ্চারণ কিন্তু কোনো মিল নেই, এই জন্য বলছি এটা ব্যতিক্রম, আলাদা করে মনে রাখবেন। উয়ে উপরে আর আগারু উপরে ওঠা। তারপরে হচ্ছে উয়া, দেখেন উয়া, উয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উয়া গি, কিন্তু এখানে আমি ওই কাঞ্জিটা লিখি নাই, ওখানে হিরাগানাই রয়ে গেছে। তো এইরকম হবে কাঞ্জিটা, দেখেন এইরকম উয়াগি, এরকম হবে উয়াগি, উয়াগি। এটা দিয়ে উপরের পোশাক বোঝায়, মানে শরীরের উপরের অংশের পোশাক। তো সাধারণত সবার উপরে আমরা কি পরি, মানে শার্টের উপরেও কি পরি, আমরা জ্যাকেট পরি। তো এটা হচ্ছে উপরের পোশাক, বা এটাকে আমরা বলতে পারি জ্যাকেট। হ্যাঁ, উয়াগি, উয়াগি উপরের পোশাক বা জ্যাকেট। তাহলে এখানে উয়ে হচ্ছে, আগারু হচ্ছে, আগারুটা ব্যতিক্রম, এবং উয়া হচ্ছে। তো যেটাই হোক অর্থ কিন্তু উপরেই হবে, যেমন উয়া হচ্ছে অর্থ এখানে উপরে, এরপর আগারু হচ্ছে যে উপরে ওঠা, উপরে আসে, এরপর হচ্ছে উয়াগি হচ্ছে এখানে উপরের পোশাক, উপরে আসে। উচ্চারণ যাই হোক, এই কাঞ্জিটা থাকলে অর্থ কিন্তু উপরেই বুঝাবে। তারপর দেখেন এখানে আমাদের অনিয়মিত চীনা উচ্চারণ হচ্ছে জো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আছে জো, এরপর আছে আবার জু,
তাহলে জোজু, জোজু অর্থ হচ্ছে দক্ষ। এই ছিল আমাদের উপরের কাঞ্জি। সহজে মনে রাখবো যে উপরের দিকে একটা পতাকা টানানো আছে, আর এটার উচ্চারণ উয়ে হবে, আগারু হবে, উয়া হবে, জো হবে। এটা হচ্ছে নিচের কাঞ্জি, এই কাঞ্জিটা দিয়ে বুঝাবে নিচে। এই কাঞ্জিটা আমরা আরও মজা করে মনে রাখবো। দেখেন, এটা মনে রাখার সিস্টেম হচ্ছে, এটা একটা টেবিল, আমরা দেখতে পাচ্ছি যে একটা টেবিল আছে। তো টেবিল থেকে একটা কাঠের টুকরো বা একটা জিনিস পড়ে যাচ্ছে। এখন এটা কোথায় পড়তেছে বলেন? এটা তো নিচের দিকেই পড়তেছে, ঠিক না? পড়তেছে কোথায়? পড়তেছে নিচের দিকে পড়তেছে। তো এই কাঞ্জিটার এই উপরের অংশ হচ্ছে টেবিলের এই অংশটা, আর এই যে স্ট্যান্ডটা হচ্ছে নিচের এই অংশটা, এটা হচ্ছে স্ট্যান্ড। আর এই যে জিনিসটা পড়ে যাচ্ছে ওইটা হচ্ছে এইটা। তো জিনিসটা কোথায় পড়তেছে? আসলে জিনিসটা নিচের দিকে পড়তেছে, এই জন্য এই কাঞ্জিটা দিয়ে নিচে বোঝায়, নিচে। নিচে, এটা হচ্ছে নিচের কাঞ্জি। পিকচারের সাথে খেয়াল করেন, হুবহুব মিলিয়ে দিয়েছি, আশা করি মনে থাকবে। কেমন? এখন দেখেন, এই কাঞ্জিটার কুনিয়মি বা জাপানি উচ্চারণ হবে সীতা অথবা হবে সাগারু। এখানে সায়ের জায়গায় শুধু কাঞ্জিটা লেখা থাকে, আর গারু সাথে এমনিতেই থাকে। এইটাও কিন্তু একটু ব্যতিক্রম। একটু আগে ছিল আগারু, আর এখন হচ্ছে সাগারু। তো যাই হোক, সীতা হবে, সাগারু হবে। আর অনিয়মিত চীনা উচ্চারণ হবে কা হবে অথবা গে হবে, দুইটাই কিন্তু হবে, কা এবং গে। আমরা যদি উদাহরণ দেখি, আমরা শুরুতে চীনা উচ্চারণ অথবা কুনিয়মি দিয়ে যদি উদাহরণ দেখি, আমরা দেখতে পাচ্ছি শুধু কাঞ্জিটা আছে। তো শুধু কাঞ্জিটা থাকলে এটার উচ্চারণ হবে সীতা, সীতা অর্থ নিচে। আর এই যে দেখেন, এই যে আমি বলছিলাম সায়ের জায়গায় কাঞ্জিটা আছে, আর গারু এখানে লেখা আছে। তো সাগারু অর্থ হচ্ছে নিচে নামা। আগারু ছিল উপরে ওঠা, আর সাগারু হচ্ছে নিচে নামা। সীতা মানে নিচে, সাগারু নিচে নামা। এরপর আমরা অনিয়মি মানে চীনা উচ্চারণ দিয়ে যদি দেখি, এখানে লেখা আছে দেখেন, এটা হচ্ছে চি, আর এখানে এটার উচ্চারণ হবে কা, চিকা। চিকা অর্থ হচ্ছে পাতাল। আবার এটা গেও হয়, যেমন এখানে খেয়াল করেন, এটা উপরের কাঞ্জি। আমরা পড়ছিলাম যে পতাকা উপরে টানানো আছে, এটা হচ্ছে উপরের কাঞ্জি, যেটাকে আমরা বলবো জো। আর এটা নিচের কাঞ্জি, এই যে একটা বস্তু নিচে পড়ে যাচ্ছে, এটা নিচের কাঞ্জি, এটা হবে গে। জো গে, জো গে অর্থ হচ্ছে উপরে, নিচে। আর আপনারা লেখার সময় অবশ্যই এই স্ট্রোক অর্ডারগুলো ফলো করে লিখবেন, যে কোনটার পরে কোনটা হবে। আমি স্ট্রোক অর্ডার নিয়ে কথা বলতেছি না, তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে, এই জন্য স্ট্রোক অর্ডার আমি স্কিপ করতেছি। পরবর্তী কাঞ্জিটা দিয়ে বুঝাবে মধ্যে বা ভিতরে, কোনো কিছুর মধ্যে বা কোনো কিছুর ভিতরে। তো এটা হচ্ছে মধ্যের কাঞ্জি বা ভিতরের কাঞ্জি। তো এটাকে মনে রাখবো কিভাবে? এই পিকচারটাও খুবই ইন্টারেস্টিং, এই টেকনিকটাও ইন্টারেস্টিং। দেখেন, এইটা হচ্ছে একটা কাঠের টুকরো, কাঠের টুকরোর ঠিক মধ্যে একটা পেরেক ঢুকিয়ে দেওয়া হয়েছে, দেখেন, বা একটা পেরেক মারা হয়েছে। তো পেরেকটা কোথায় মারা হয়েছে? ঠিক মধ্যে। তাহলে এইটা হচ্ছে একটা কাঠের টুকরো। আপনি খেয়াল করেন, আমাদের কাঞ্জিটায় এই অংশটা হচ্ছে কাঠের টুকরোটা, আর এই যে ঠিক মধ্যে বা মাঝ বরাবর পেরেক মারা হয়েছে, আমরা ধরে নেব এটা একটা পেরেক। তাহলে পেরেকটা মারা হয়েছে কোথায়? কাঠের টুকরোর মধ্যে। এই জন্য এটা হচ্ছে মধ্যে বা ভিতরের কাঞ্জি। পিকচারের সাথে হুবহুব মিলে যায়, আমি আশা করি আপনারা এটা মনে রাখতে পারবেন। এখন এই কাঞ্জির কুনিয়মি মানে জাপানি উচ্চারণ হবে নাকা, আর অনিয়মি হবে চু এবং জু, দুইটাই হতে পারে। কেমন? আমরা যদি উদাহরণ দেখি, শুরুতে দেখেন শুধুমাত্র কাঞ্জিটা আছে, এই কাঞ্জিটাকে আমরা বলবো নাকা। নাকা হচ্ছে মধ্যে বা ভিতরে। আর আমি আপনাদের একবার শুরুর ক্লাসে বলেছি যে যদি কাঞ্জিটা সিঙ্গেল থাকে বা একা থাকে, তখন সাধারণত কুনিয়মি হয়। আর কাঞ্জিটা যদি কোনো শব্দের সাথে থাকে বা শব্দের অংশ থাকে বা একাধিক কাঞ্জি থাকে, তখন অনিয়মি বা চীনা উচ্চারণ পড়তে হয়। তবে এইটা সবসময় ফিক্সড থাকে না, এইটা এরকম নাও থাকতে পারে বা এর ব্যতিক্রমও হতে পারে। আপনি এটা বুঝবেন কিভাবে? আপনি যদি দুইটা উচ্চারণই আয়ত্ত করেন, কুনিয়মি অনিয়মি দুইটাই যদি আয়ত্ত করেন, আপনি কাঞ্জি পড়তে পড়তে, আপনি কাঞ্জি শিখতে শিখতে দেখবেন আয়ত্ত হয়ে গেছে যে কোথায় কোন উচ্চারণটা হচ্ছে। আর এই শব্দগুলো যদি মিন্নানো নিহঙ্গ পড়ার সময় আপনি আগেই পড়ে ফেলেন, যদি আগেই কিছু শব্দ অর্থ আয়ত্ত করে তারপর আপনি কাঞ্জি শুরু করেন, তাহলে আপনি এমনিতেই বুঝবেন যে এখানে কুনিয়মি হবে নাকি অনিয়মি হবে, ওইটা এমনিতেই গেস করা যায়। তো যাই হোক, আমরা প্রথম উদাহরণটা দেখতেছিলাম, প্রথম উদাহরণটায় শুধু কাঞ্জিটা আছে, এটা হচ্ছে নাকা। নাকা অর্থ মধ্যে বা ভিতরে।
তারপরে দেখেন আমরা অনিয়মিত চীনা উচ্চারণ দেখব। তো এখানে এটার উচ্চারণ হবে চু, আর এটা হচ্ছে গোকু। গোকু মানে দেশ, চু মানে কি, চু মানে মধ্যে বা ভিতরে, আর গোকু মানে দেশ, মধ্যের দেশ। মধ্যের দেশ বলতে চীনকে বোঝায়, চায়নাকে বোঝায়। হ্যাঁ, চায়নাকে বলা হয় মিডল কান্ট্রি। আবার দেখেন পরের উদাহরণটা দেখেন, এই যে এটা হচ্ছে চু, চু হচ্ছে মধ্যে, আর এটার সাথে আছে দেখেন গাক্য। গাক্য মানে হচ্ছে স্কুল, তো মধ্যের স্কুল মানে মাধ্যমিক স্কুল, আমরা যেটাকে হাই স্কুল বলি, ওই টাইপের আর কি। তারপর দেখেন এখানেও উচ্চারণ হবে চু, চু, এরপর আছে শিন, চু শিন, এটার অর্থ হবে কেন্দ্র। চু মানে মধ্যে, চু শিন অর্থ কেন্দ্র। এরপরে দেখেন এটা হচ্ছে ইচি, আমরা জানি ইচি, আর এটা হচ্ছে নিচি। ইচি মানে এক, আর নিচি মানে হচ্ছে দিন বা তারিখ বার, অনেক কিছু বোঝায়। তো দেখেন ইচি নিচি একদিন, আর এইটা দিয়ে বোঝাই তো মধ্যে, এখানে এটার উচ্চারণ হবে জু। তো দেখেন ইচি নিচি জু, ইচি নিচি একদিন, জু মানে মধ্যে, একদিনের মধ্যে মানে এটা দিয়ে বোঝাবে সারাদিন, 24 ঘন্টাকে বোঝায় আর কি। তো এই ছিল আমাদের মধ্যের কাঞ্জি, একটা কাঠের ঠিক মধ্যে পেরেক মারা হয়েছে, সেইটার সাথে এই কাঞ্জিটা মিলে যায়, এই জন্য এইটা মধ্যের কাঞ্জি। এরপর আছে আমাদের অর্ধেকের কাঞ্জি, এই কাঞ্জিটা দিয়ে অর্ধেক বোঝায়। এইটা আরও ইন্টারেস্টিং, এটা আরও সহজে টেকনিক দিয়ে আমরা মনে রাখবো। দেখেন এটা মনে রাখার সিস্টেম হচ্ছে, এখানে পাশাপাশি 3টা রুটি ছিল। হ্যাঁ, এই যে এখানে 3টা রুটি ছিল, বন রুটি বা পাও রুটি যাই বলেন, ওই 3টা রুটি একটা তরোয়াল দিয়ে এক কোপে মাঝখান দিয়ে কেটে ফেলা হয়েছে। তার মানে কি, সমান অর্ধেক অর্ধেক কেটে ফেলা হয়েছে বা অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলা হয়েছে। তো 3টা রুটি কি করা হয়েছে, 3টা রুটি মাঝখান দিয়ে অর্ধেক করে ফেলা হয়েছে, এই জন্য এইটা অর্ধেকের কাঞ্জি। এবং আপনি খেয়াল করেন এই পিকচারের সাথে পুরোপুরি মিলে যায়। হ্যাঁ, এই যে নিচের রুটিটা, তারপরে এটা দ্বিতীয়টা, এইটা উপরের ছোটোটা, ওইটা একটু সিটে উঠছে, তলোয়ার দিয়ে 3টা রুটি সমান মাঝখান দিয়ে কেটে ফেলা হয়েছে অর্ধেক অর্ধেক করে, এই জন্য এইটা হচ্ছে অর্ধেকের কাঞ্জি। আমি আশা করি আপনারা সহজেই এটা মনে রাখতে পারবেন। এই কাঞ্জিটার কুনিয়মি বা জাপানি উচ্চারণ সাধারণত ব্যবহার হয় না, শুধু অনিয়মি চীনা উচ্চারণ ব্যবহার হয়। চীনা উচ্চারণ হচ্ছে হান। এখন এটা দিয়ে উদাহরণ দেখেন, আমরা দেখতে পাচ্ছি ওই কাঞ্জিটা আছে, তাহলে এটার উচ্চারণ হবে হান, এরপর এটার সাথে আছে বুন, হান বুন। হান বুন মানে অর্ধেক, অ্যাকচুয়ালি হান মানে অর্ধেক, আর এই বুন অর্থ হচ্ছে ভাগ বা অংশ, অর্ধেক অংশ মানে অর্ধেক, হান বুন অর্ধেক। আবার দেখেন লেখা আছে, এটার উচ্চারণ হবে তাহলে হান, আর এইটা তো বছরের কাঞ্জি, মনে আছে বছরে একবার ধান পাকে, আপনাদের খেয়াল থাকার কথা। তো দেখেন হান তোষি, হান তোষি অর্ধেক বছর, মানে 1 বছরের অর্ধেক, তার মানে এটা দিয়ে 6 মাস বোঝাবে, কেমন। তারপর আবার আছে দেখেন হান, হান মানে অর্ধেক, আর এটা হচ্ছে নিচি, নিচি মানে দিন, হান নিচি অর্ধ দিন মানে একদিনের অর্ধেক। তারপরে এইটা হচ্ছে খু, আমরা জানি এটা দিয়ে 9 বোঝায়, আর এটা হচ্ছে জির কাঞ্জি, আমরা এখনও শিখি নাই, সামনে শিখবো। খুজি, খুজি মানে 9টা, আর এটা দিয়ে অর্ধেক বোঝায়, তাহলে 9টা আর অর্ধেক তার মানে 9.5টা। এই ছিল আমাদের অর্ধেকের কাঞ্জি, আশা করি ক্লিয়ার হয়েছেন। 30 নম্বর কাঞ্জি, এই কাঞ্জিটা দিয়ে ভাগ করা বোঝায়, এই কাঞ্জিটা দিয়ে কোনো কিছু বুঝতে পারা বোঝায়, এই কাঞ্জিটা দিয়ে মিনিট বোঝায়। হ্যাঁ, সময়ের যে ঘন্টা মিনিট আছে সেই মিনিট। তো যাই হোক, আমরা এখন এইটাকে কিভাবে মনে রাখতে পারি দেখেন, এইটা দিয়ে ভাগ করা বোঝায়, আপনি জাস্ট সেইটা আগে মাথায় নেন যে এটা দিয়ে ভাগ করা বোঝায়। এখন এইটা দিয়ে ভাগ করা বোঝায়, সেইটা মনে রাখার টেকনিক কি দেখেন, এই টেকনিকটা খুবই ইন্টারেস্টিং। এইটা দিয়ে ভাগ করা বোঝায়, আমরা মনে রাখবো এখানে একটা তরমুজ ছিল, দেখেন একটা তরমুজ, একটা তরমুজ, সেই তরমুজটা বড় একটা ছুরি বা চাপাতি দিয়ে ভাগ করে ফেলা হয়েছে। যখন তরমুজটাকে ভাগ করে ফেলা হয়েছে, 2টা অংশ দুই দিকে এখানে বেঁকে পড়ে আছে, তো এই যে তরমুজের 2টা অংশ, এই 2টা অংশই হচ্ছে এই যে কাঞ্জির উপরের অংশ। আর নিচে দেখেন, নিচে এখানে বড় একটা কি আছে, বড় একটা ছুরি আছে বা বড় একটা চাপাতি আছে, এই অংশটা এই যে দেখেন নিচে, এই অংশটার সাথে হুবহু মিলে যায়। তাহলে একটা চাপাতি দিয়ে বা একটা ছুরি দিয়ে তরমুজটাকে ভাগ করে ফেলা হয়েছে, এই জন্য এটা ভাগ করার কাঞ্জি। এই জন্য এটা কিসের কাঞ্জি, ভাগ করার কাঞ্জি। এই যে উপরে এই 2 অংশ হচ্ছে তরমুজ, আর নিচের এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আপনার সে বড় চাপাতি। এখন খেয়াল করেন পিকচারটা যে মিল আছে কিনা।
আশা করি আপনি হুবহুব মিল পাচ্ছেন। হ্যাঁ, তো এইটা দিয়ে ভাগ করা বোঝায়, যেহেতু এখানে একটা তরমুজ 2 ভাগ করে ফেলছে। কয় ভাগ করছে? 2 ভাগ করছে। এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছেন। যেহেতু বুঝতে পারছেন, সুতরাং এই কাঞ্জিটা দিয়ে বুঝতে পারাও বোঝাবে। যেহেতু বুঝতে পারছেন, এই কাঞ্জিটা দিয়ে বুঝতে পারা বোঝাবে। এখন এইটা বুঝতে আমাদের কয়েক মিনিট লাগছে, কয়েক মিনিট, 1-2 মিনিট, খুবই সহজ। যেহেতু এখানে কয়েক মিনিট লাগছে, এই জন্য এইটা দিয়ে আবার মিনিটও বোঝাবে। এই কাঞ্জিটা দিয়ে মিনিটও বোঝাবে। যেহেতু এটা বুঝতে আমাদের কয়েক মিনিট লাগছে, এই জন্য এইটা দিয়ে মিনিট বোঝাবে। তাহলে কি বললাম? এটা ভাগ করার কাঞ্জি। একটা তরমুজ 2 ভাগ করে ফেলছে ছুরি দিয়ে, এবং এটা আমরা বুঝতে পারছি, এই জন্য এটা দিয়ে বুঝতে পারা বোঝায়। আর এইটা বুঝতে কয়েক মিনিট লাগছে, এই জন্য এইটা দিয়ে মিনিট বোঝায়। আমরা দেখলাম এটা দিয়ে ভাগ করা বোঝায়, এটা দিয়ে বুঝতে পারা বোঝায়, এবং এটা দিয়ে মিনিট বোঝায়। এখন আসেন এই কাঞ্জিটার কুনিয়মি বা জাপানি উচ্চারণ হবে ওয়া, আর এটার অনিয়মী চীনা উচ্চারণ হবে ফুন এবং বুন, দুইটাই হবে। ফুন এবং বুন দুইটাই হবে। যদি আমরা শুরুতে জাপানি উচ্চারণ দিয়ে উদাহরণ দেখি, যেমন এই যে কাঞ্জিটা আছে দেখেন, তাহলে এই কাঞ্জিটার এখানে উচ্চারণ হবে ওয়া। ওয়া কেরু, ওয়া কেরু মানে ভাগ করা। এই কাঞ্জিটা দিয়ে শুধু সিঙ্গেল কাঞ্জিটা দিয়েও ভাগ করা বোঝায়, আবার ওয়া কেরু পুরোটা দিয়েও কিন্তু ভাগ করা বোঝাবে। আবার দেখেন কাঞ্জি আছে, এটার উচ্চারণ হবে ওয়া, আছে এটার সাথে কারু, ওয়া কারু, এটা দিয়ে আবার বুঝতে পারা বোঝাবে। তাহলে ওয়া কেরু ভাগ করা, ওয়া কেরু বুঝতে পারা। এরপর চীনা উচ্চারণ বা অনিয়মী, দেখেন এটা তো পাঁচের কাঞ্জি, আপনাদের মনে আছে কিনা যে 5টা পেন্সিল দিয়ে তৈরি হয়েছে পাঁচের কাঞ্জি। তো এটা হচ্ছে গো, আর এইটা হচ্ছে এখানে ফুন, গ ফুন, গ ফুন অর্থ হচ্ছে 5 মিনিট। এখানে এই ফুন অর্থ মিনিট হবে, কেমন? এরপর এই কাঞ্জিটা আমরা এখনও শিখি নাই, সামনে শিখব। এটা হচ্ছে জি, এইটা দিয়ে নিজের বোঝাই, নিজের। আর এইটা হচ্ছে বুন, এখানে উচ্চারণ হবে বুন, কিন্তু এটার অর্থ হবে এখানে ভাগ। তো দেখেন জি বুন, নিজের ভাগ, নিজের ভাগ, এটার অর্থ ভাগ বা অংশ, অংশও বলা যায়। জি বুন নিজের ভাগ অর্থ হচ্ছে নিজে, তার মানে এই টোটালটা দিয়ে বুঝাবে নিজে। শুধু এই কাঞ্জিটা দিয়েও নিজে বুঝায়, কিন্তু আর এটার সাথে যে ভাগের কাঞ্জিটা যুক্ত হলে তখনও নিজে বুঝাবে। হ্যাঁ, তাহলে জি মানে নিজে, বুন মানে হচ্ছে ভাগ, নিজের ভাগ মানে হচ্ছে নিজে। এই ছিল আজকে 10টা কাঞ্জি। আপনাদের ক্লাসগুলো কেমন লাগতেছে মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আপনাদের উপকার হচ্ছে কিনা এবং আপনারা সহজে শিখতে পারতেছেন কিনা। আমার টার্গেট হচ্ছে কাঞ্জি আপনারা ভয় পান, কিন্তু কাঞ্জি আসলে ভয়ের জিনিস না, এটা হচ্ছে মজার জিনিস। আপনাদের আমি চেষ্টা করতেছি মজা করে শেখাইতে, পাশাপাশি আপনাদের যে ভয়টা ছিল সেই ভয়টা এখনও আছে কিনা কাঞ্জি নিয়ে আমাকে অবশ্যই জানাবেন। ক্লাসগুলো ভালো লেগে থাকলে আপনার আশেপাশে কোনো জাপানি স্টুডেন্ট থাকলে তাদের সাথে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবেন। এবং আপনারা জানেন আমাদের 2টা ইউটিউব চ্যানেল আছে, হানা একাডেমি 2.0, এইটাতে আমি সব জাপানি ক্লাস আপলোড দিচ্ছি, সকল জাপানি ক্লাস এখানে পাবেন। এবং আমাদের আরেকটা চ্যানেল আছে, সেইটার নাম হচ্ছে শুধু হানা একাডেমি, এইটাতে কোরিয়ান ক্লাস আপলোড দিচ্ছি। তো যারা জাপানি শিখতেছেন তারা হানা একাডেমি 2.0 চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অন্যের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আর যদি আপনি কোরিয়ান ভাষা শিখতে চান বা ক্লাস করতে চান, তাহলে শুধু হানা একাডেমি নামে যে চ্যানেলটা আছে সেখানে আমাদের প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার আছে। আর এইটা তো মাত্র শুরু করছি, এখানে 1003 হয়েছে। তো আশা করি এটাও একসময় ইনশাল্লাহ 1 লাখে হিট করবে। আপনারা 2টা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর আপনাদের কোনো মতামত আমার ক্লাস সম্পর্কে, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব আমার সাথে শেয়ার করতে পারেন। আর এই পিডিএফটার জন্য আপনি কমেন্ট করতে পারেন, আমি শেয়ার করে দিব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস চান কিনা আমাকে অবশ্যই জানান। আসসালামু আলাইকুম।